লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম একটা উইনিং পিচ ডেক কিভাবে তৈরি করতে হয়। সো মূলত আমাদের যে অবজেক্টিভটা ছিল যে আমাদের যে ফাইনাল প্রেজেন্টেশন যেটা প্রজেক্ট রিপোর্ট যেটা সেটা নিয়ে মূলত আমরা ডিসকাশন করছিলাম লাস্ট ক্লাসে। তো আজকের সেশন থেকে বেসিক্যালি আমরা জেনারিক এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে আমরা কিছু আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার চেষ্টা করব। তো আজকে যেটা দেখব যে লিগাল অ্যাসপেক্টস অফ এন্টারপ্রেনিয়রশিপ, যে আসলে কি কি ধরনের কোম্পানি হতে পারে, কিভাবে সেগুলোকে ডিল করা উচিত, বিভিন্ন টার্মিনোলজিগুলো আমরা আসলে বোঝার চেষ্টা করব, কেন সেগুলো ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। ওকে, সো এখন লিগাল নলেজ মানে আমরা এটা আসলে খুবই কমন একটা সিনারিও বাংলাদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড, যে কয়েকজন বন্ধু মিলে শুরু করে দিলাম বা যে মনে হইলো একটা নিজের বিজনেস, সে আমি কথার কথা আমি একটা হোম বেসড আমি একটা রেস্টুরেন্ট দিব, আমার বাসার বারান্দায় আমি দিলাম, দিয়ে আমি নিজে নিজেই আমি কাজগুলো করলাম। আমি একটা ফেসবুক বেসড আমি একটা ই কমার্স খুলে দিলাম, বা আমি একটা ওয়েবসাইট খুলে আমি সেখানে, তো এই ধরনের বিভিন্ন জিনিস আমরা খুব ছোটখাটো পরিসরে আমরা করে থাকি। সমস্যাটা হচ্ছে আমরা তখন চিন্তা করি কি যে এটা তো খুবই ছোট জিনিস, আসলে এটা বড় হইলে তারপরে ঠিক করবো, ঠিক করে ফেলবো, অসুবিধা নেই, বাংলাদেশে তো সবই ঠিক করা যায়, একটু খরচ করলেই ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে করে আসলে বিজনেসটা শুরু হয়। তো বিজনেস শুরু হইতে হইতে তো বিজনেসের তো বিভিন্ন ধরনের বিভিন্ন চ্যালেঞ্জ থাকে, বিভিন্ন ফান্ড ক্রাইসিস থাকে এন্ড এভরিথিং। এইটা করতে করতে দেখা যায় যে ব্যবসাটা একটা নির্দিষ্ট মাত্রায় চলে গেছে, কিন্তু আপনারা লিগালি আপনি আর জিনিসটা ঠিকঠাক করতে পারেন নাই, এবং একটা সার্টেন পর্যায়ে গিয়ে দেখা যায় যে যেহেতু আপনি লিগাল স্ট্রাকচার নাই, আপনার ব্যাংকের একটা ট্রানজাকশনের প্রয়োজন হবে, কারণ আপনি পার্সোনাল অ্যাকাউন্টে কত টাকা রাখবেন, আপনারও তো পার্সোনাল ইনকাম ট্যাক্সের একটা ম্যাটার আছে। তো আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যাবেন, আপনাকে বলবে যে আপনার কোম্পানি ফর্ম করে নিয়ে আসেন। আপনি কোম্পানি ফর্ম করলেন, কোম্পানি ফর্ম করার পরে তো আপনি সুন্দর চালায় নিচ্ছেন, হঠাৎ করেই দেখবেন যে আপনার অডিট করতে হবে। প্রথম 1.5 বছরে একবার অডিট করতে হবে, তারপর প্রতি বছরে একবার করে অডিট করে সেটা ট্যাক্স রিটার্ন আপনাকে সাবমিট করতে হবে। এগুলো কিন্তু লিগাল রিকোয়ারমেন্ট। মানুষ কি করে, মানুষ এই জিনিসগুলা তারা খুব কনভিনিয়েন্টলি তারা এগুলা থেকে দূরে থাকে, এবং পরে গিয়ে দেখা যায় এই যে ট্যাক্সের ইস্যু, ঠিকমতো অডিট হয় নাই, ঠিকমতো অডিট যেহেতু হয় নাই, আপনি ট্যাক্সও ঠিকমতো দেন নাই, ট্যাক্স ঠিকমতো না, ট্যাক্স দেনই নাই আপনি, আপনি বিন করেন নাই, আপনি ভ্যাট আইডি তৈরি করেন নাই, এইগুলা পরবর্তীতে গিয়ে এত বড় ইস্যু হয়ে যায়। এবং ওই যে আমরা চিন্তা করি যে বাংলাদেশে তো কিছু টাকা খরচ করলেই ঠিক হয়ে যাবে, এটা আসলে এমন একটা জিনিস, কিছু টাকা খরচ করলে এটা ঠিক হবে না। এবং আরেকটা জিনিস হবে, হ্যাঁ টাকা খরচ করলে ঠিক হবে, বাট কত টাকা আপনি খরচ করবেন? আপনি এতদিনে যা প্রফিট করছেন সব প্রফিটের চাইতে আরো বেশি টাকা আপনাকে খরচ করতে হবে। একটা হচ্ছে লিগাল, আপনাকে সরকারের পক্ষ থেকে জরিমানা করা হবে, সেটা এক জিনিস। আবার আরেকটা হচ্ছে আপনাকে বিভিন্ন মানুষকে খুশি করতে হবে, উপরি দিতে হবে। তো আমি যেরকম আমার একটা এক্সাম্পল আমি দিতে পারি, আমার কোম্পানির সবকিছু লিগাল স্ট্রাকচার সবই ঠিক ছিল, কিন্তু আমরা বিভিন্ন পার্টনাররা যেইভাবে আমরা ইনভেস্টমেন্টের টাকা আমরা ঢুকাইছিলাম সেইটা নিয়ম মেনে হয় না। যেইভাবে ঢোকানোর কথা ছিল, যেইভাবে আমাদের ট্যাক্স পার্সোনাল ট্যাক্স ডকুমেন্টে মেনশন করার কথা ছিল, এটা সবাই করে নাই। বিভিন্ন জনের এক্সপিরিয়েন্সের অভাব ছিল, আবার বিভিন্ন খামখেয়ালিপনা ছিল, এবং 90 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট ঢুকছে, সেইটার জন্য আমাদের পরবর্তী, এবং ইনভেস্টমেন্ট এটা তো কোনো রেভিনিউ না, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, কিন্তু যেহেতু কাগজপত্র ঠিকঠাক ছিল না, এনবিআর কি করলো, ট্যাক্স অথরিটি সেটাকে রেভিনিউ দেখায়, সেটার উপরে 35% ট্যাক্স দিয়ে দিল। হ্যাঁ, তার মানে 90 লক্ষ টাকায়
30 লক্ষ টাকার উপরে ট্যাক্স দিয়ে দিল। এবং এই যে বলা হলো যে আপনি তো এটা রেভিনিউ করছেন, এটা আপনি দেখান নাই, এই কথাটা বলে এই কথার উপরে আরো পেনাল্টি দিয়ে দিল আরো 35%। তার মানে কি 90 লক্ষ টাকার উপরে 70% ট্যাক্স হয়ে গেল। তো 7 নং 63 লক্ষ টাকা। 63 লক্ষ টাকা আমি কোথায় পাবো? কারণ আমি ইনভেস্টমেন্টের টাকা তো আমরা খরচ টরচ করে ফেলছি। তারপরে শুরু হইলো সেই লিগ্যাল ব্যাটেল। সেখান থেকে ইভেনচুয়ালি বিভিন্ন মানুষকে বিভিন্ন কিছু দেয়া লাগলো, দিয়ে দিয়ে তারপরে আমরা 20-25 লক্ষ টাকা জিনিসটা সেটেল করলাম। কিন্তু দেখেন এইটা কিন্তু আসলে একটা টাকাও দেওয়ার কথা ছিল না। আমরা ভুল করছি দেখে বিভিন্ন মানুষ সুযোগ নিছে। তো এইখানে কি আপনাকে লিগ্যাল ম্যাটারগুলা আমাদেরকে কিন্তু ভালো ভালো করে বুঝতে হবে। সেটা আমি নিজের ব্যবসা করি বা অন্য কোনো ব্যবসাতে আমি ইনভলভ হই বা অন্য কোনো প্রতিষ্ঠানে আমি চাকরি করি, এই জিনিসগুলো কিন্তু বোঝাটা খুব জরুরি। তো লিগ্যাল নলেজ কেন জরুরি এন্টারপ্রেনিয়রের জন্য? নাম্বার 1 হচ্ছে প্রিভেন্টস কস্টলি মিস্টেকস। এই যে আমি যেই কথাটা বললাম যে আমাকে 65 লক্ষ টাকা, সরি 63 লক্ষ টাকার ট্যাক্স আমাকে ধরাই দিছে, পরে সেটা থেকে বাঁচার জন্য আমরা তারপরেও অলমোস্ট 25 লক্ষ টাকা খরচ হয়েছে। সো দ্যাটস এ ভেরি কস্টলি মিস্টেক আমাদের জন্য। দেন হচ্ছে যদি লিগালি ঠিকমতো সবকিছু ঠিকঠাক থাকে, ইনভেস্টরও কি করবে? ইনভেস্টর যখন আপনাকে ইনভেস্ট করতে আসবে, সে কিন্তু আপনার লিগাল কাগজপত্র দেখবে, আপনার অডিট ফাইলগুলো দেখবে, আপনি ঠিকমতো ট্যাক্স দিচ্ছেন কিনা সেই জিনিসগুলো দেখবে। সো এই জিনিসগুলো যদি আপনি চাইবার সাথে সাথে আপনি দেখায় ফেলতে পারেন, দ্যাট অ্যাকচুয়ালি বিল্ডস ইনভেস্টর ট্রাস্ট। 3 নাম্বার যেটা হচ্ছে প্রোডাক্টস ইনোভেশনস এন্ড ব্র্যান্ড আইডেন্টিটি। সো আমরা সামনে দেখব যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তারপরে হচ্ছে রেজিস্টার্ড ট্রেডমার্ক, তারপরে হচ্ছে আপনার পেটেন্ট, এই জিনিসগুলো এগুলা যদি আমরা ঠিকঠাক মতন করে রাখি, আমরা এই যে এত কষ্ট করে একটা প্রতিষ্ঠান তৈরি করলাম, সে আমি 4 বছর 5 বছর 10 বছর কাজ করে একটা ব্র্যান্ড আমি তৈরি করলাম, দেন দেখা গেল সেই ব্র্যান্ডটাকে নকল করে এক্স্যাক্টলি আপনার সেম নামই, সেম নাম সেম লোগো দিয়ে আপনার কাউন্টারফিট আর একটা প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। আপনি কিছু করতে পারবেন না বাংলাদেশে বসে। অথবা ওই যে খেয়াল আছে কিনা যে বাটার মতন করে এক্স্যাক্টলি বাটার মতনই লেখা, সবকিছু লেখা, শুধু বাটার জায়গায় টাটা লেখা। এই যে এটা মানে কি? এটা মানে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আপনার বাটাকে মিসরিপ্রেজেন্ট করে। এই আমার বাসায়, জাস্ট আমি আমার বাসার ঘটনাই ভাবে বলি যে আমার বাসায় আমার ওয়াইফ উনি হুইল পাউডার ইউজ করে। হুইল যেটা হচ্ছে WHEEL, হুইল পাউডার ব্যবহার করে উনি কাপড় ধোয়ার কাজে। তা আমার বাসায় যেই মেড সার্ভেন্ট উনি আসেন, উনি ছোটা বুয়া, উনি কাজ করতে আসেন, উনি একদিন জিজ্ঞেস করলেন যে আপা আপনি এইটাতে এই হুইল পাউডার কত দিয়ে কিনেন? তো সে বলল কথার কথা এটা পার প্যাকেট 60 টাকা করে। সে তো মাথায় হাত দিতেছে, বলে কি আমি তো হুইল পাউডার আমরা 20 টাকা করে কিনি। সে তো বললো কি ব্যাপার, আমি কি হচ্ছে তাহলে, ঘটনা কি? তো তারা বললো যে ঠিক আছে, আপনি সামনের যেদিন আসবেন আপনারা আমি টাকা দিয়ে দিচ্ছি, আপনি আসার পথে ওই আপনি যেখান থেকে কিনেন ওইখান থেকে আপনি কিনে নিয়ে আসেন 20 টাকা। তো সেদিন তারপরের দিন সে আসার সময় নিয়ে আসলো এক্স্যাক্ট হুইলের প্যাকেট, হুইলের কালার, হুইলের ছবি টবি সবকিছু, জাস্ট হুইলের জায়গায় WHEEL এর জায়গায় WEEL হুইল। এটা কিন্তু কি হচ্ছে এটা, এবং লেখা টেখা সবকিছু সেম। তার মানে কি এটা আপনার ব্র্যান্ডকে মিস আইডেন্টিফিকেশন করে আপনার ব্র্যান্ডকে কাজে লাগায় someone else is doing business। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। অনেক জায়গায় স্যার মানে দেখছি যে বড় বড় যে টেক কোম্পানিগুলা বা বড় বড় যে ওরা হচ্ছে 0% ট্যাক্স দেয়, এটা কি আদৌ সত্য? আর যদি
আর যদি ট্যাক্স নাই দেছে তাহলে কেমনে ওরা এতদিন চলতেছে? না, ট্যাক্স তো এটা বিভিন্ন, এটা পার্টিকুলারলি এটা ইউএস ইকোনমির কথা বলা হয়। ইউএসএ তে যেটা হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাক্স রিবেট আছে, এবং বড় বড় ধরনের বড় বড় যারা কর্পোরেশন আছে, আমি ওইটার অত ডিটেইলে আমি বলতে পারবো না। এটা কিন্তু বাংলাদেশে নাই, নাম্বার ওয়ান। বাংলাদেশে জিরো ট্যাক্স দিয়ে জিরো ট্যাক্সের কোনো বিধানই নাই। কিন্তু ইউএসএ তে যেটা হচ্ছে, ওরা তো কি, ওরা তো হাইলি ক্যাপিটালিস্টিক একটা ইকোনমি। তো ওইখানে যেটা হচ্ছে যে আপনাকে উৎসাহিত করা হয় যে তুমি আরো বড় হও, তুমি বড় হইলে তোমাকে বিভিন্ন ধরনের ট্যাক্স বেনিফিট দেওয়া হবে, কারণ তোমার কাছ থেকে ইকোনমি অনেক কিছু পাচ্ছে। তুমি তুমি এত হাজার, সে কথার কথা অ্যাপলের এমপ্লয়ি সংখ্যায় মনে হয় কত, 10 না 15 হাজার, বা ইভেন 30,000ও হইতে পারে। হ্যাঁ, এরা কিন্তু বিশাল কন্ট্রিবিউশন করতেছে। ও যে বিভিন্ন জায়গায় সেল করতেছে সেগুলোর উপর তো ভ্যাট আছে। ওর যেটা হচ্ছে, ওর কোনো প্রফিটের উপরে কোনো ট্যাক্স নাই। হ্যাঁ, সো প্রফিটের উপরে ট্যাক্স নাই, যে ডোনাল্ড ট্রাম্প নিজেই তো কোনো ট্যাক্স দেয় না। স্যার আমি তো তাইলে ধরেন বাংলাদেশের জন্য কোম্পানি চালাই, আমি তো কাঁচামাল কিনলে তো আমার তো ওই কাঁচামালের উপর একটা ভর্তুকি তো দেওয়া লাগে, তো আমি তো ইনডাইরেক্টলি তো আমি ট্যাক্স দিতেছি। তা তো তাইলে দিচ্ছি, তা তো তাইলে দিচ্ছি। হচ্ছে তাইলে আমাকে আবার ট্যাক্সের জন্য আবার ইয়া করা লাগবে কেন? যে না আমি হচ্ছে ট্যাক্স দিতেছি না, আমি তো ইনডাইরেক্টলি তো আমি দিচ্ছি, কারণ আমার তো ওই একটা ইনডাইরেক্টলি তো আমরা অনেক কিছুই দিই। এই যে আমরা যে দোকান থেকে যে জিনিসপত্র কিনি, আমরা ভ্যাট দিই না? তো ভ্যাট দিলে তো সেটাও তো আমরা অ্যাকচুয়ালি ইনডিরেক্ট ট্যাক্স দিচ্ছি। হুম। তো এটা আসলে এক 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 দেশের এক এক নিয়ম। সো আপনি বাংলাদেশে বসে আপনি যদি ব্যবসা করতে চান, আপনাকে, আমরা তো খালি শুধু ইনকাম ট্যাক্সের কথা জানি। আপনি যখন কোম্পানি চালাইতে যাবেন, কত ধরনের যে ট্যাক্স আছে, উইথ হোল্ডিং, আপনি খরচ করছেন সেই খরচের উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি বাড়ি ভাড়া দিচ্ছেন, বাড়ি ভাড়ার 10% আবার আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি ভেন্ডরকে পেমেন্ট করছেন, সেই ভেন্ডরের পেমেন্টের ট্যাক্সটা কেটে রেখে আপনাকে দিতে হবে, সেটা আবার গভর্নমেন্টকে দিতে হবে। সো আপনি একলা একলা ব্যবসা করে ফেলবেন, এটা হবে না। হুম। সো অনেক ধরনের জিনিস আপনাকে আসলে জানতে হবে। আপনি যদি আসলে একটা ট্রু সেন্সে বিজনেস করতে চান, আপনাকে লিগাল ম্যাটার সম্পর্কে আপনার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে। আসলে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকা সম্ভব না বাংলাদেশে। অ্যাটলিস্ট আপনার ব্যবসা সম্পর্কে, আপনি আপনার ব্যবসা নিয়ে আপনি যতটুকু পর্যন্ত রিজনেবল পরিমাণ ধারণা থাকতে হবে। ইভেন মজার জিনিস হচ্ছে, ভ্যাটের যারা অফিসার আছে, সেই ভ্যাটের অফিসাররাও ঠিক মতো জানে না যে ভ্যাটের ভিতরে আসলে কি কি আছে। কারণ একই প্রোডাক্টে এক একটা ধারায় এক এক ধরনের ভ্যাটের রেট আছে। হুম। একটাতে হয়তো বা এটাকে কাঁচামাল দেখাচ্ছে, আরেকটাতে হয়তো বা এটাকে ফাইনাল গুডস দেখাচ্ছে। ফাইনাল গুডসের এক ধরনের রেট, কাঁচামালের রেট এক এক ধরনের। এই কারণে কিন্তু ওই যে ট্যাক্স অথরিটির কাছে একটা ফাইনাল ফাইনাল কথাটা ট্যাক্স অথরিটির কাছে থাকে। ট্যাক্সের অফিসার ফাইনালি উনি যেটা ডিসাইড করবেন। এবং এই যে ফাইনালি যে ট্যাক্স অফিসার যদি মনে করেন, এই কথাটা লেখা থাকে সবসময়। এখন ওই যদি মনে করেনের উপর ভিত্তি করেই সব ধরনের দুর্নীতি হয়। হুম। এই যে আমি যে বললাম যে 63 লক্ষ টাকা ট্যাক্স ধরে দিছে, উনাকে আমার সার্টেন কিছু, একটা বেশ সিনিয়র অফিসার, ওনাকে আমাদের সার্টেন কিছু পরিমাণে টাকা খরচ করতে হয়েছে। তখন উনি মনে করছেন হুম যে এটা আসলে এরকম না হয়ে ওই রকমও হইতে পারতো, সেইভাবে এটাকে ট্যাক্সটাকে কমানো যায়। এখন এই যে যেহেতু ক্লিয়ার কাট কিছু নাই এবং একই জিনিসের মাল্টিপল জায়গায় মাল্টিপল ধরনের এক্সপ্লেনেশন আছে, সো আপনাকে খুব ভালো কোনো লয়ারের সাথে আপনার কানেকশন থাকতে হবে, অথবা আপনার নিজের ধারণাটা খুব ক্লিয়ার থাকতে হবে। হুম। সো যেটা বললাম যে লিগাল নলেজ আপনার কস্টলি মিস্টেক হওয়া থেকে রক্ষা করবে, আপনার ইনভেস্টর ট্রাস্ট বিল্ড করবে, আপনার ইনোভেশন এবং ব্র্যান্ড আইডেন্টিটিকে রক্ষা করবে। হুম। সো যেটা আমি বলতেছিলাম যে আপনি অনেক কষ্ট করে ব্র্যান্ড একটা তৈরি করছেন, দেখবেন যে আপনার চোখের সামনে আপনার এই ব্র্যান্ডটাকে অলমোস্ট আইডেন্টিক্যাল করে ওই যে হুইল আর উইল, ওই টাইপের জিনিসপত্র তৈরি করে সেল করতেছে, আপনি কিচ্ছু করতে পারবেন না। হুম। যদি আপনি
এই যে আপনার ব্র্যান্ডটাকে আপনি যদি প্রোটেক্ট না করেন। ওকে, সো এনশিওরস কমপ্লায়েন্স উইথ ন্যাশনাল লস। সো এটা অবশ্যই ন্যাশনাল দেশের বিভিন্ন আইন আছে, সেই আইনগুলা যথাযথভাবে আপনি মেনে চলবেন, সেটা খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি একটা যদি প্রতিষ্ঠান করতে চান, আপনার কাছে বিভিন্ন ধরনের অপশন আছে। এক নম্বর হচ্ছে সোল প্রোপ্রাইটরশিপ, এটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন কোম্পানি। সোল প্রোপ্রাইটরশিপের পরে আসে হচ্ছে পার্টনারশিপ। পার্টনারশিপ হচ্ছে কয়েকজন মিলে পার্টনার হয়ে ওনারা ব্যবসা করে। দেন আসে হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে বেসিক্যালি প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার থাকে, পার্টনারশিপ বা সোল প্রোপ্রাইটরশিপের কিন্তু কোনো শেয়ার থাকে না। এবং এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সোল প্রোপ্রাইটরশিপ এবং পার্টনারশিপ এই দুইটা কিন্তু পিওর লিগাল এন্টিটি না, বা এটার লিমিটেড লায়াবিলিটি না, এটার আনলিমিটেড লায়াবিলিটি এবং টোটাল লায়াবিলিটি হচ্ছে ওনারদের। ওয়ারেজ লিমিটেড লায়াবিলিটি কোম্পানি দুই ধরনের, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড, একটা হচ্ছে পাবলিক লিমিটেড। তো লিমিটেড লায়াবিলিটি বলতে কি হচ্ছে যে এইটার যে ওনার যারা আছে, এইটার ওনাররা একটা সার্টেন লেভেল পর্যন্ত ওনার লায়াবিলিটি ওনারা নেবেন বেসড অন দ্য শেয়ারস অ্যাকচুয়ালি দেয়ার কি বলবো দেয়ার হোল্ডিং, সেটার উপর ভিত্তি করে ওনারা কোম্পানির লায়াবিলিটি ওনারা নেবেন। সো বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে আমরা যেসব যে দোকান টোকান যা দেখি বেশিরভাগই হচ্ছে সোল প্রোপ্রাইটরশিপ। আর প্রতিষ্ঠান যা দেখি, প্রতিষ্ঠান ছোটখাটো এসএমই প্রতিষ্ঠান অনেকগুলো বেশিরভাগই পার্টনারশিপে থাকে। আর কিছু আছে মানে একটা মোটামুটি ফর্মাল প্রতিষ্ঠান যদি হইতে হয় তাহলে আপনাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনাকে করতে হবে। আর আপনি যদি আসলে বাইরের ইনভেস্টর নিতে হয়, আপনাকে যদি সিরিয়াস কোনো ইনভেস্টমেন্ট নিতে হয়, আপনাকে অবশ্যই প্রাইভেট লিমিটেড কোম্পানি হইতে হবে। আপনি পার্টনারশিপ বা সোল প্রোপ্রাইটরশিপে সাধারণত সিরিয়াস ইনভেস্টর কখনো ঢুকবে না। এন্ড দেন হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে সেই সব প্রতিষ্ঠান যাদের শেয়ার আমরা শেয়ার মার্কেটে দেখি, এরা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তো এখন কি মনে হয়, আপনি একটা যদি সফটওয়্যার বা টেক ভেঞ্চার করতে চান, কোন ধরনের কোম্পানি নিয়ে আপনি শুরু করবেন? স্যার পার্টনারশিপ হয়ে যাবে। পার্টনারশিপ, ভেরি গুড। এনি আদার থটস? গুড। পার্টনারশিপ স্পেশালি কোম্পানিটা শুরুর দিকে যদি আপনি পার্টনারশিপ নিয়ে শুরু করেন, ভালো, প্রসেসটা সিম্পলার থাকবে, ঝামেলা কম, কোম্পানি তৈরিতেও ঝামেলা কম, মেনটেন করতেও ঝামেলা কম। আপনাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে আপনাকে ওই যে বললাম যে আপনাকে প্রতি বছর অডিট করাইতে হবে, সেটার উপর ভিত্তি করে ট্যাক্স ক্লিয়ারেন্স দিতে হবে এন্ড এভরিথিং। আপনাকে প্রতি বছর অডিট পারপাজে আপনাকে ধরে রাখেন প্রায় 1 লক্ষ টাকার মতন আপনাকে খরচ করতে হবে। যেই ঝামেলাটা আবার পার্টনারশিপে অতটা বেশি নাই। আপনি অডিট না করায়ও আপনি আপনার যে পার্টনারশিপ কোম্পানি আছে সেটার আপনি একটা ট্যাক্স রিটার্ন আপনি জমা দিয়ে দিতে পারবেন, এটাতে অডিট করাটা বাধ্যতামূলক না। সো সাধারণত আমার কাছে কেউ যদি সাজেশন নিতে আসে যে ভাই নতুন কোম্পানি খুলতেছি কিভাবে খুলবো বলেন, আমি সবসময় বলি যে ভাই পার্টনারশিপ দিয়ে শুরু করেন। পার্টনারশিপ দিয়ে শুরু করে আগে ব্যবসাটাকে একটু গোছান, একটা সার্টেন লেভেলে গেলে তারপরে প্রয়োজন হইলে যদি এটাকে আরো অনেক বড় করার প্রয়োজন হয় বা কোনো নতুন কোনো ইনভেস্টমেন্ট নেওয়ার প্রয়োজন হয়, তখন আপনি সেটাকে একই নামে আপনি আরেকটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনি একটা খুলে ফেলেন এবং ওই পার্টনারশিপ কোম্পানিটাকে বন্ধ করে দেন। সো আপনি যখন রেডি হলেন জিনিস মানে ওই নামের শেষে আপনার কি এলটিডি এই জিনিসটা কি দেওয়া বাধ্যতামূলক? আমি যে কয়েকটা কোম্পানিতে দেখলাম। বা হ্যাঁ, ওই যে যদি আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি হয় বা লিমিটেড কোম্পানি হলেই এলটিডি দিতে হবে। আর আমরা অনেক সময় দেখি না যে মেসার্স দেওয়া যায়, এমএস দেওয়া, মেসার্স বা এমএস দেওয়া মানে হচ্ছে এটা পার্টনারশিপ কোম্পানি। যে মেসার্স হুদা এন্ড কং এই ধরনের জিনিসগুলো, এটা হচ্ছে পার্টনারশিপ কোম্পানি। আচ্ছা,
সো একটা কোম্পানি শুরু করতে বেসিক্যালি আমাকে বিভিন্ন জিনিসপত্র লাগবে। আমার ট্রেড লাইসেন্স থাকতে হবে, আমার টিন সার্টিফিকেট থাকতে হবে, ভ্যাট আইডেন্টিফিকেশন নাম্বার থাকতে হবে, আরজিএসসি তে আমার কোম্পানি রেজিস্টার করতে হবে। আমাকে যদি আমি ফরেন কারেন্সি নিয়ে ডিল করা হয়, আমি যদি এক্সপোর্ট ইম্পোর্টের সাথে আমি যদি জড়িত থাকি আমার এই কোম্পানি, আমাকে কিন্তু ফরেন কারেন্সি অ্যাকাউন্ট থাকতে হবে, রেমিটেন্স হ্যান্ডলিং করার মতন কি থাকতে হবে আমাকে। আমি যদি ইম্পোর্ট বেসড একটা কোম্পানি, অনেক কোম্পানি আছে না যে ট্রেডিং কোম্পানি, চায়না থেকে মাল ইম্পোর্ট করে বাংলাদেশে বিক্রি করে, আপনার একটা আইআরসি লাগবে, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। এই আইআরসি ছাড়া আপনি আপনি ব্যাংকের মাধ্যমে আপনি ট্রানজাকশনই করতে পারবেন না। আপনি কাস্টমসে আপনাকে আটকায় দিবে, সব জায়গাতে আপনি আটকায় যাবেন। আপনি যতই চায়নাতে যান না কেন, যতই টাকা দিয়ে আসেন না কেন, আপনি মাল ইম্পোর্ট করতে পারবেন না। আবার আপনি যদি দেশের বাইরে, আপনি কথার কথা, আপনি আপনি খুব ছোট ব্যবসায়ী, আপনি আফ্রিকাতে আপনি কাপড় এক্সপোর্ট করবেন, এটাও কিন্তু এখানে একটা মার্কেট আছে, আফ্রিকান কাপড় এক্সপোর্টের মার্কেট। এখানে সাধারণত যেসব স্টক লট হয়, স্টক লটের মধ্যেও আবার যেগুলো একটু খারাপ খারাপ দিকের, ওইগুলাকে আফ্রিকার বিভিন্ন দেশে মানুষজন এগুলা এক্সপোর্ট করে। সো আপনি যদি এক্সপোর্ট করতে চান, আপনাকে ইআরসি করতে হবে, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট করতে হবে। সো এইগুলা যদি করেন, এই এক্সপোর্ট রেজিস্ট্রেশন করলে আপনি কি করবেন, আপনি তখন মাল পাঠাইতে পারবেন, বাইরে থেকে টাকা নিয়ে আসতে পারবেন। সো এই যে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। আরো অনেক ধরনের সার্টিফিকেশন আছে। দেন আসছে হচ্ছে অ্যানুয়াল ফাইলিংস এন্ড রিপোর্টিং অব্লিগেশন, যে এই যে আমি যেটা বললাম যে প্রতি বছর আপনাকে অডিট করতে হবে, অডিট করে সেই ট্যাক্স ফাইলিং করতে হবে, ট্যাক্স ফাইলিং করে আপনাকে ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। এবং এই ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি আপনি ঠিকমতো না নেন, আপনি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ব্যাংকের সেই অথরিটি আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার। সো আপনি আসলে যত দিন যাচ্ছে এইসব জিনিসে ফাঁকি দেওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি যদি ব্যাংকের লোন নেন, ব্যাংকের লোন নিয়ে সেটা সময় মতন যদি ফেরত দিতে না পারেন, তাহলে কিন্তু আপনি যতটা কোম্পানিতে আপনি ইনভলভড আছেন, পার্টিকুলারলি ডিরেক্টর অ্যান্ড অ্যাবাভ পজিশনে আছেন, প্রতিটা কোম্পানি কিন্তু কোম্পানির অন্য কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবে না। এটা হচ্ছে একদম বাংলাদেশ ব্যাংকের রুল করা। এখন আমাকে জিজ্ঞেস করেন না যে তাইলে এত লক্ষ কোটি টাকা কিভাবে ট্রান্সফার হইলো, পাচার হয়ে গেল, ওইটা দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি অলটুগেদার। আচ্ছা, দেন হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই যে আমি যেটা বললাম যে আমি যে এই যে হুইল আর উইল, এই যে হুইল কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টির কেস করতে পারে। সে যদি ধরতে পারে যে এই হুইলের একই অলমোস্ট আইডেন্টিক্যাল লোগো, মানে আমি যদি ভালো করে খেয়াল না করতাম, আমি আসলে ধরতেই পারতাম না যে এটা হুইল না, এটা হচ্ছে উইল, WEEL। এবং কিছুদিন আগে স্টারবাকসের সাথে পাকিস্তানি একটা কিসের লোগো নিয়ে স্যার হইছে, হ্যাঁ পাকিস্তানের একটা লোগো নিয়ে, দাঁড়ান আমি একটু দেখিয়েছি কি যেন, স্টারবাকস লোগো কেস, স্টারবাকস আর ওইটা মনে রহিম বক্স নাকি যেন ছিল। হ্যাঁ, এই যে সাত্তার বক্স। মানে আমি আপনাদেরকে ছবিটা দেখাই, এটা এত মজার জিনিস। এটা বেসিক্যালি, হ্যাঁ এইটা নিয়ে পাকিস্তানে সাত্তার বক্স ক্যাফে ওপেন হয়েছে।
সো এবং এই পার্টিকুলার ব্র্যান্ডটা খুবই নাম করে ফেলছে, খুবই নাম করে ফেলছে। সে পাকিস্তানে তো দিছে, মিডিল ইস্টেও বিভিন্ন ব্রাঞ্চ টাঞ্চ খুলে, তখন এটা স্টারবাক্সের নজরে আসছে যে কিরে ভাই, এটা তো দেখতে মানে খালি চোখেই দেখে বোঝা যাচ্ছে যে এটা স্টারবাক্সকে নকল করছে। আবার নামের মধ্যেও একটা মিল মিল আছে। তো তখন স্টারবাক্স যেটা করছে, সে কেস করে দিছে। তো ইন্টারেস্টিংলি এই সাত্তার বক্স তারা প্রমাণ করতে পারছে যে দেয়ার আর সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন দিস লোগো, বিটুইন দ্য সাত্তার বক্স লোগো ভার্সেস স্টারবাক্স লোগো। হ্যাঁ, দেয়ার আর সাম সিমিলারিটিস, বাট দেয়ার আর সিগনিফিক্যান্ট ডিফারেন্স, যেটার কারণে স্টারবাক্স মানে স্টারবাক্স খাইতে এসে কেউ ভুল করে সাত্তার বক্সে ঢুকে যাবে না, এইটা তারা প্রমাণ করতে পারছে। এবং এইটা প্রমাণ করতে পারার পরে ইভেনচুয়ালি তারা কেসটা জিতে গেছে, যে তাদের এটা যে বৈধ সেটা তারা প্রমাণ করতে পারছে। সো এটা বেশ মানে ইন্টারেস্টিং একটা কেস, যে মানে আমি যদি নকলও করি, আমাকে বুঝে শুনে নকল করতে হবে, ইন্টেলিজেন্টলি আমাকে নকল করতে হবে। ওকে, আচ্ছা। ওকে, সো এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে স্টারবাক্স ইজ অ্যান ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফ দ্য কোম্পানি। কোক, মাইক্রোসফট, XYZ যা কিছু আছে সবকিছু হচ্ছে এক একটা কোম্পানির ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো এখন আমি চাইলেই আমি কোক নামে আমি আরেকটা ড্রিঙ্কস আমি খুলে ফেলতে পারবো না। আমি চাইলেই আমি সে কথার কথা এই কি বলে ক্যাটসাই আমি আরেকটা ওপেন করে ফেলতে পারবো না। আমি চাইলেই আমি একটা কি বলে আপনার হোটেল সোনারগাঁও আমি দিয়ে দিতে পারবো না। এগুলা দিজ আর প্রোটেক্টেড বাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সো রাইটস প্রোটেক্টিং ক্রিয়েশনস অফ দ্য মাইন্ড। সো এটার ভিতরে কি কি আছে? ইন্টেলেকচুয়াল প্রপার্টির ভিতরে কপিরাইট আছে, পেটেন্ট আছে, ট্রেডমার্ক আছে, ট্রেড সিক্রেট আছে। সো কপিরাইটটা কি জিনিস? কপিরাইট আমরা একটা দেখি না, কিছু লেখার উপরে সি দেওয়া, কপিরাইট সাইন। যদি দেখি, দাঁড়ান, কপিরাইটেড এই যে দেখেন, আচ্ছা এই যে দেখেন, এই যে ম্যাকডোনাল্ডসের যে লোগোটার পাশে দেখেন আপনি ছোট করে একটা TM লেখা আছে। এই যে এখানে দেখছেন সাত্তার বক্স, আবার দেখেন সর্দার বক্স ক্যাফে এন্ড কোম্পানি। আচ্ছা, এই যে দেখেন ম্যাকডোনাল্ডস নামটার পাশে TM লেখা আছে, ট্রেডমার্ক। এটা হচ্ছে রেজিস্টার্ড ট্রেডমার্কের, এটা হচ্ছে সংকেত। সো আমি চাইলেই আমি ম্যাকডোনাল্ডসের নাম, আমি ম্যাকডোনাল্ডসের লোগো আমি ব্যবহার করতে পারবো না। সো এইটা দিয়ে সে বলে দিচ্ছে যে তুমি যদি আমারটা নকল করো তুমি কিন্তু কেস খাবা। আচ্ছা, সো কপিরাইটের মাধ্যমে কি আছে? প্রোটেক্টস কোড, ডকুমেন্টেশন, UI UX ডিজাইন। বিভিন্ন ধরনের, আপনি হয়তো একটা লেখা লিখছেন, আপনি একটা বই লিখছেন, সেই বইটা আপনি যদি কপিরাইট করে রাখেন তাহলে সেই বই থেকে কেউ আর টুকলিফাই করতে পারবে না। হ্যাঁ, টুকলিফাই করতে পারবে, আপনাকে প্রপার রেফারেন্স দিয়ে দিতে হবে যে আমি অমুকের বই থেকে নিছি। এখন আপনি একটা বই লিখলেন, সেই বইটাকে আপনি কোনো কপিরাইট করলেন না, পরে দেখা গেল আরেকজন আপনার হুবহু আর একটা
শুভ একদম কন্টেন্ট নিয়ে আরেকটা বই লিখে ফেলছে, বই লিখে সে কপিরাইট করে ফেলছে, আপনার বইটা হয়ে যাবে নকল, সে হয়ে যাবে আসল। ওকে, সো এইটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের এই যে আমরা যে লেখালেখি করি, আমরা বিভিন্ন জিনিসপত্র, আপনি যদি মনে করেন যে আপনার একটা পার্টিকুলার কোনো কিছু আপনি নিজের হাতে তৈরি করছেন, সেটা আপনি মনে করেন যে কেউ যদি চায় সেটা নকল করে ফেলতে পারে, তাহলে অবশ্যই আপনাকে সেটা কপিরাইট করে রাখতে হবে। সো কপিরাইটের বাংলাদেশে কিন্তু কপিরাইটের অফিস আছে, এটা হচ্ছে যতটুকু জানি সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে, কিসের আগারগাঁওতে এটার অফিস। সো আপনারা গিয়ে যেমন আমি আমার আগের কোম্পানিটা যেটা ছিল, আগের তৈরি করা কোম্পানি, সেটা একটা আমরা 2টা প্রোডাক্টকে আমরা কপিরাইট করছিলাম, এবং সেই কপিরাইট এনশিওর করার জন্য আমাদেরকে ফুল কয়শো পৃষ্ঠার কোড আমাদেরকে জমা দিতে হয়েছিল। কমপ্লিট অ্যাবসার্ড জিনিস, বাট তারপরে আমাদেরকে দিতে হয়েছে। আচ্ছা, দেন হচ্ছে অটোমেটিক আপন ক্রিয়েশন রেজিস্ট্রেশন অ্যাড স্ট্রেংথ। সো জিনিসটা হচ্ছে যে আপনি যখনই এটাকে একটা কপিরাইট ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে ফেলেন, তাহলে অটোমেটিক্যালি এটা স্ট্রেংথেন হয়ে যায়। সো ফর এক্সাম্পল হচ্ছে আনঅথরাইজ কপিং অফ সোর্স কোড। সো এইটা হচ্ছে আপনি স্পেশালি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এটা খুবই কমন। ধরেন কোন একজন কি বলবো, কোন একজন কোডার, আপনি 5 জন কোডারকে দিয়ে আপনি একটা সফটওয়্যার তৈরি করছেন, তো একজন কোডার যাওয়ার সময় সে কি করলো, আপনার টোটাল সোর্স কোড সে কপি করে নিয়ে চলে গেল। কপি করে নিয়ে গিয়ে সে বাইরে গিয়ে আপনার একই সোর্স কোড, সে জাস্ট নাম চেঞ্জ করে সে তার আর একটা প্রোডাক্ট বানায় ফেললো। এটা খুবই কমন সফটওয়্যার ইন্ডাস্ট্রি। আপনি যদি কপিরাইট করা থাকে, আপনি অ্যাটলিস্ট আপনি কোর্টে যাইতে পারবেন। আপনি যদি কপিরাইট করা না থাকে, আপনি কোর্টেও যাইতে পারবেন। দেখা যাবে আপনার ইনভেস্টমেন্টে তৈরি করা যে কোডগুলা, সেই কোডগুলা বিক্রি করে সে আপনার চাইতে বেটার ব্যবসা করতেছে। সো এই জিনিসগুলা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তারপরেও কপিরাইট করলেই যে আপনি সবকিছু কি হয়ে গেল, জিনিসটা এরকম না, সবকিছু প্রোটেক্টেড হয়ে গেল, জিনিসটা এরকম না। বাট কপিরাইট গিভস ইউ সাম সর্ট অফ প্রোটেকশন। বাট বাংলাদেশে আসলে এটার খুব বেশি ইম্প্যাক্ট খুবই কম। আপনাকে প্রমাণ করতে করতেই অনেক দূর, অনেক কাঠখড় পোড়াইতে হবে। আচ্ছা, দ্বিতীয় যেটা আমরা দেখবো সেটা হচ্ছে পেটেন্ট। পেটেন্ট কি করে, বেসিক্যালি আপনি যদি কোনো ইনোভেশন করেন, যেটা ছিল না সেটা আপনি তৈরি করছেন, আপনি এমন একটা প্রসেস তৈরি করছেন যেটা আগে ছিল না, আপনি এমন একটা টেকনোলজি আপনি তৈরি করছেন যেটা আগে ছিল না, সেটাকে আপনি পেটেন্ট করে ফেলতে পারেন। এই যে আপনি, তার মানে কি, পেটেন্ট সেই ক্ষেত্রেই করা হয় যেটা হচ্ছে আবিষ্কার করা হয়েছে। সো প্রোটেক্টস নোভেল টেকনিক্যাল ইনভেনশনস। হ্যাঁ, সে ফর এক্সাম্পল পেনিসিলিন যখন এই আলেকজান্ডার ফ্লেমিং উনি যখন আবিষ্কার করেন, উনি কিন্তু চাইলেই সেটা পেটেন্ট করে ফেলতে পারতেন, এবং পেটেন্ট করে এই পেনিসিলিনটাকে তৈরি করার যে একমাত্র রাইট, এটা শুধু উনার থাকতো, এবং উনি ওইটা দিয়ে উনি কোটি কোটি ডলারের উনি বিজনেস করতে পারতেন। কারণ তখন এই যে ম্যালেরিয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ মারা যেত, উনি কিন্তু সেটা পেটেন্ট না করে উনি সেটাকে ওপেন করে দিয়েছিলেন, যে এটা আমি মানুষের স্বার্থে আমি ওপেন করে দিলাম, তোমরা ইউজ করো, জীবন বাঁচাও। হ্যাঁ, তো সবার আসলে এই ধরনের মহান উদ্দেশ্য দেখানোর কোনো প্রয়োজন নাই। আপনি যদি নিজে যদি কোনো কি করেন, নিজে যদি কোনো ইনভেনশন করেন, এটাকে আপনি পেটেন্ট করে ফেলেন। যে পেটেন্ট করা মানে কি, জিনিসটা হচ্ছে আপনার এইটা দেখে কেউ যেন সিমিলার আরেকটা জিনিস বানাইতে না পারে। কপিরাইটের সাথে পেটেন্টের তফাৎ কি বলেন তো? স্যার, আমি যদি কপি করি তাহলে হইতেছে ওইটার একটা সত্তা হইতেছে, মানে ওর কাছ থেকে সত্যায়িত করে রেফার করতে হবে ডাইরেক্ট। আর পেটেন্টটা হচ্ছে যে আমি কপি করতে পারবো না। এক্স্যাক্টলি, আপনি এই
ও যে রাস্তা দিয়ে গেছে ওই রাস্তাই আপনি ধরতে পারবেন না। হুম। কপিরাইট কি বলে? কপিরাইট বলে যে তুমি আমার রাস্তা তুমি যাইও না, বাট যদি যাও আমাকে বইলে যাইও। আর পেটেন্ট দিয়ে একদম তালা মেরে দেওয়া যে আগামী এত বছর তুমি এই রাস্তা দিয়ে যাইতেই পারবে না, এই রাস্তা দিয়ে খালি আমি যাব। হুম। কারণটা কি? কারণটা হচ্ছে একটা একটা কিছু আবিষ্কার করতে তো মানুষজনকে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করতে হয়, অনেক টাকা ইনভেস্ট করতে হয়। আপনি এটা দেখে আরেকজন 10 বছর কাজ করে একটা জিনিস আবিষ্কার করলো, আর আপনি সেটা দেখে কনসেপ্টটা বুঝে নিয়ে আপনি ওই জিনিসটা বানায় ফেললেন, জাস্ট কপি পেস্ট করে ফেললেন। আসলে তো জিনিসটা এটা কি হলো? এটা তো ফেয়ার হইল না। তো ওই ফেয়ারনেসটা ধরে রাখার জন্য পেটেন্টের সূত্রপাত হয়েছে। হুম। সো protects novel technical inventions harder for pure software in Bangladesh, possible for processes. So এই যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, বাংলাদেশে সফটওয়্যার আপনি যদি তৈরি করেন এটা আসলে পেটেন্ট করাটা খুব ডিফিকাল্ট, আনলেস এন্ড আনটিল আপনি পার্টিকুলার কোনো প্রবলেম সলভ করার পেটেন্ট আপনি করতেছেন। হুম। এই যে ফর এক্সাম্পল টেকনিক্যাল ইনভেনশনের নামেলা হইলেও এই যে আমরা মাঝখান দিয়ে কি দেখতেছিলাম যে জামদানি শাড়ির পেটেন্ট ইন্ডিয়া থেকে করে ফেলছে, অথচ জামদানি শাড়ির উৎপত্তি হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, নারায়ণগঞ্জ, ঢাকা, এগুলা। সো ওই যে কি বলবো, সত্য সত্য বেসিক্যালি এটার মালিকানা ইন্ডিয়া থেকে করে ফেলছে। এটা কোন একজন স্মার্ট 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 মানুষ ছিল, ও জামদানির পেটেন্ট সে ইন্ডিয়া থেকে করে ফেলছে। এখন বাংলাদেশ দাবি করতে পারবে না যে এটা বাংলাদেশি পণ্য। হুম। তো এইরকম হচ্ছে অবস্থা। তো এখন পেটেন্টের কিরকম আছে যে গুগলের অ্যালগোরিদম, গুগল কিন্তু কিছুদিন পর পরই অ্যালগোরিদম চেঞ্জ করে। সো এই ওর অ্যালগোরিদমগুলো কিন্তু পেটেন্ট করা। আপনি চাইলেই গুগলের অ্যালগোরিদম আপনি ফলো করে আপনি গুগলের জায়গায় টুগল বানায় ফেলতে পারবেন না। আচ্ছা, দেন হচ্ছে অ্যামাজনস ওয়ান ক্লিক পেটেন্ট। সো অ্যামাজনের ওর যদি অ্যামাজন সাইটে যান, তার বিভিন্ন কিসেদের জন্য, বিভিন্ন কাস্টমারদের জন্য খুব ইজি ওই যে কার্টে রাখার প্রসেস আছে, আপনি একটা ক্লিক করে কার্টে চলে যাবে। সো এই যে জিনিসগুলা, এইটা পেটেন্ট করা, এটা চাইলেই অন্য কেউ ফলো করতে পারবে না। এটা তো দেখেই তো কেউ একজন চট করে করে ফেলতে পারে, বাট এটার জন্য ওকে অনেক বছর R&D করতে হয়েছে। যেটা এটা একটা মজার জিনিস কি, সবচাইতে সিম্পল জিনিস, যে জিনিসগুলো দেখে মনে হয় যে এটা এত সিম্পল, এটা আবার আবিষ্কারের কি আছে, এই জিনিসটা আবিষ্কার করতেই আপনার হয়তোবা দেখা যাবে অনেক বছর কাজ করতে হয়েছে। আপনারা কি জানেন যে গোল চাকা, এখন যেটা খুব বেসিক চাকা, সেটা আবিষ্কার করতে মানুষের কত বছর সময় লাগছে? আর এটা তো স্যার আগে তো কাঠের গুঁড়ি দিয়ে হচ্ছে আপনার ওই প্রাচীন মানুষেরা হচ্ছে ইয়া করতো আর কি, তারপরে হচ্ছে ওইটার থেকে মনে হয় বেসিকটা নিয়ে চাকা আবিষ্কার হয় আর কি। এক্স্যাক্টলি, অলমোস্ট 1300 বছর সময় লাগছে এই বেসিক চাকা আসতে। তার আগে মানুষ কি করতো? তার আগে মানুষ টেনে টেনে নিয়ে যেত জিনিসপত্র, কাঁধে করে নিয়ে যেত। সো এইটা এই যে এত সিম্পল একটা জিনিস, বাট মানুষকে এটা চিন্তা করে বের করতে অনেক বছর সময় লাগে। তো কোনো একজন তৎকালীন সময়, সেই প্রাগৈতিহাসিক যুগে কোনো একজন সায়েন্টিস্ট ছিল, যে বসে বসে চিন্তা করছে যে আচ্ছা এই জিনিসটাকে আমি যে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, আমি তো ওই দিন দেখলাম একটা ভারী একটা জিনিস একটা গাছের গুড়ির উপরে পড়লো, সরসর করে নেমে গেল। এই জিনিসটাই আমি যদি একটু ট্রাই আউট করে দেখি। সে আর এরকম কয়েকটা গাছের গুড়ি নিয়ে আসছে, গাছের গুড়ি নিয়ে এসে একটা জিনিস ক্রস করার চেষ্টা করছে। সো সামওয়ান ট্রাইড সামথিং নিউ। এটা করেই কিন্তু আস্তে আস্তে আবিষ্কারগুলো হচ্ছে। সো জিনিস যত সিম্পল মনে হয়, আসলে সেটার আবিষ্কারের পিছনের ইতিহাস ততই কঠিন। ওকে, সো ট্রেডমার্ক যেটা আমরা দেখলাম যে রেজিস্টার্ড ট্রেডমার্ক প্রোটেক্ট ব্র্যান্ড নেমস, লোগোস, ট্যাগলাইন্স। এক্সাম্পল হচ্ছে পাঠাও, চাল ডাল, এই জিনিসগুলা। ডিফারেন্সিয়েশন ইন ক্রাউডেড ডিজিটাল মার্কেট। সো এইটা আপনাকে কি করে আপনার নিজের পরিচিতি তৈরি করতে আপনাকে সাহায্য করে। যে আপনি, তো দ্যাটস ওয়াই অনেকেই কি করি আমরা,
আমরা যখন নতুন কোনো বিজনেস করি এই লোগো টোগো এইগুলার পিছনে একদমই সময় দিই না। আর এইগুলা আর কি দিয়ে দিও কিছু একটা, খুব কমন কিছু লোগো আছে ওই জিনিসগুলা, এইগুলা কিন্তু আসলে আমাদের আর একটু খেয়াল করা উচিত। একটু অ্যাট্রাকটিভ লোগো, একটু মোর ইউনিক লোগো যেটা আপনার ব্যবসার সাথে যায়, এই ধরনের জিনিসগুলা কিন্তু আপনাকে ডিজাইন করতে হবে এবং এই জিনিসগুলো আপনাকে ট্রেডমার্ক করে ফেলতে হবে। আচ্ছা, সো কপিরাইট আর ট্রেডমার্কের মধ্যে তাইলে তফাৎটা কি বলেন তো? আমরা যেরকম দেখলাম ম্যাকডোনাল্ডস ট্রেডমার্ক করা, তাহলে কপিরাইট জিনিসটা কি বলেন তো? কপিরাইট আর ট্রেডমার্কের মধ্যে তফাৎ কি? কপিরাইট হচ্ছে মূলত যে কোড, ডকুমেন্টেশন, লেখালেখি এগুলার বেলায় হচ্ছে কপিরাইট, আর ট্রেডমার্ক হচ্ছে লোগো টোগো এগুলার বেলায় হচ্ছে ট্রেডমার্ক। বাট দুইটার কাজ কিন্তু এক। আপনি যেরকম কপিরাইট করা জিনিসপত্র, আপনি কোড আপনি নিয়ে জাস্ট কপি করে পেস্ট করে দিতে পারবেন না, একইভাবে আপনি ম্যাকডোনাল্ডস এর লোগো দিয়ে আপনি ট্যাকডোনাল্ড বানায় ফেলতে পারবেন না। বা বেশ আগে বাংলাদেশে একটা রেস্টুরেন্ট খুলছিল, এটা আমি তখন ছোট, ম্যাকডোনাল্ডস নামে একটা রেস্টুরেন্ট খুলছিল। ম্যাকডোনাল্ডস শুধু ডিটা নাই। পরবর্তীতে শুনছিলাম সেই 80-র দশকে ম্যাকডোনাল্ডস থেকে ওদেরকে সতর্ক করা হয়েছিল যে আমরা খবর পাইছি যে তুমি বাংলাদেশে বসে এই ধরনের একটা নাম ব্যবহার করছো যেটা আমার নামের সাথে খুবই সঙ্গতিপূর্ণ, তুমি এটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করো, নাহলে তোমার কেস করো। এই উকিল নোটিশ পেয়ে ওরা সাথে সাথে ব্যবসাটা মানে নামটা চেঞ্জ করতে বাধ্য হয়েছে আর কি। আচ্ছা, দেন আসছে হচ্ছে ট্রেড সিক্রেট। একটা ট্রেড সিক্রেটের এক্সাম্পল দিতে পারবেন যেটা সিক্রেট ফর্মুলা, যেটা শুধু ওই কোম্পানি জানে? কেএফসি সিক্রেট ফর্মুলা, রাইট? কেএফসি সিক্রেট ফর্মুলা আছে, কোকের সিক্রেট ফর্মুলা আছে। হ্যাঁ, কোকের সিক্রেট ফর্মুলা কিন্তু এইটা ওদের কোকের হেডকোয়ার্টারে একটা পার্টিকুলার সেফের ভিতর আছে এবং যে সেফের অ্যাক্সেস শুধুমাত্র 2-3 জন মানুষের কাছে আছে। সো সেটা কিন্তু সেই কোকের, এবং এটা ধারণা করা হয় যে কোকের একদম অরিজিনাল যে ইনগ্রিডিয়েন্ট ছিল দ্যাট ওয়াজ, সেটার ভিতরে কোথাও না কোথাও কোকেইন ছিল। তো কোকেইন থেকে বেসিক্যালি কোক কথাটা আসছে, এবং বেসিক্যালি এইটার কারণেই এই যে আমরা যে কোক যে অ্যাডিকটিভ, একটা খাইলে আরেকটা খাইতে ইচ্ছা করে, দিনে না খাইলে কেমন অস্বস্তি লাগে, এই জিনিসগুলা কিন্তু ওই কোকেইনের সার্টেন কিছু ইনগ্রিডিয়েন্ট এটার ভিতরে আছে যেটা অ্যাডিকটিভ করে ফেলে। যাই হোক, এই ধরনের ট্রেড সিক্রেট, হ্যাঁ, কেএফসির সিক্রেট রেসিপি, কোকের সিক্রেট রেসিপি, এই জিনিসগুলো হচ্ছে ট্রেড সিক্রেট। তো এটা হচ্ছে কনফিডেন্সিয়াল বিজনেস ইনফো, সোর্স কোড, অ্যালগোরিদম, ক্লায়েন্ট ডেটা। দেন হচ্ছে আরেকটা হচ্ছে আপনার সেলস ডেটা। এই যে আমি কিন্তু যেটা করি, আমি আমার কোম্পানিতে আমি বিভিন্ন প্রায় 50টা কোম্পানির সেলস ডেটা কিন্তু আমার কাছে আছে। তো ওর কোথায় কোন জায়গায় কত টাকা সেল, কোন দোকানে কত টাকা সেল, কোন প্রোডাক্ট সেল, সব ডেটা কিন্তু আমার কাছে আছে। এটা কিন্তু তার ট্রেড সিক্রেট আমার হাতে, আমার সাথে তার এগ্রিমেন্ট করা আছে যে এই ট্রেড সিক্রেট কোনো কিছু আমি বাইরের কারোর সাথে শেয়ার করতে পারবো না। সো কেউ এসে যদি আমার হঠাৎ করে বলে যে ভাই আমি তোমারে এত টাকা দিব, তুমি অমুক কোম্পানির সব ডেটা আমারে দিয়ে দাও, আমি বলবো যে ভাই আমি এক্সট্রিমলি সরি, সম্ভব না। কারণ এই যে ডেটাটা আমি যদি আপনারে দিয়ে দিই, এইটার যে লিগাল ইমপ্লিকেশন সেটা আপনার এই টাকার চাইতে অনেক বেশি। আমার এই কোটি টাকার বিজনেস আমার বন্ধ হয়ে যাবে আপনার এই সামান্য টাকার লোভ করতে গেছো, কোনো দরকার নাই, আপনাদের আমি দিব না। সো কনফিডেন্সিয়াল বিজনেস ইনফরমেশন যদি আপনার কারোর সাথে যেটা বললাম যে আমার সাথে আমার ক্লায়েন্টদের একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, যে এনডিএ, যেটা এনডিএ মানে হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। সো
তোমার ডেটা, তোমার যে ডেটা আমার কাছে আছে, আমি এটা অন্য কারোর সাথে শেয়ার করব না। সো এইখানের এক্সাম্পলটা কি, আমরা যেটা বললাম যে কোকা কোলার রেসিপি, দেন হচ্ছে বিভিন্ন SaaS বেস সফটওয়্যার যেগুলো আছে, সফটওয়্যার এজ এ সার্ভিস, এগুলার ব্যাকএন্ডের অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম এগুলো হচ্ছে ট্রেড সিক্রেট। ওকে, সো দেন আসছে হচ্ছে কন্ট্রাক্ট এন্ড এগ্রিমেন্ট। বিভিন্ন জায়গায় আমাদের কন্ট্রাক্ট করতে হয়, বিভিন্ন জায়গায় এগ্রিমেন্ট করতে হয়। তো আমরা কিন্তু আসলে সাধারণত আমরা কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টকে আমরা একই জিনিস বলেই আমরা কিন্তু মনে করি, আর দুইটার মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। সো কি কি ধরনের ব্যবসা করতে হলে আপনাকে কি কি ধরনের কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্টে যাইতে হবে? একটা হচ্ছে ফাউন্ডার্স এগ্রিমেন্ট। আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন, দুই বন্ধু মিলে আপনারা ব্যবসা শুরু করলেন, প্রথমেই আপনারা কি করলেন যে ভাই দেখো, আমরা প্রথম 1 বছর কিন্তু কোনো স্যালারি নিব না, আমরা ব্যবসাটাকে একটু দাঁড় করাবো, তারপরে ব্যবসা থেকে প্রফিট আসা শুরু করলে আমরা আস্তে আস্তে করে আমরা স্যালারি নিব। আর প্রথম দিকে তুমি আমি দুইজনই আমরা সমান টাইম দিব, দুইজনে আমরা ফুল টাইম দিব। যখন স্যালারি নিব আমরা ম্যাক্সিমাম এত টাকা পর্যন্ত স্যালারি নিব। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ফাউন্ডার্স এগ্রিমেন্ট। এই যে ফাউন্ডার্স এগ্রিমেন্টের ভিতরে রোলস থাকে, কার কতটুকু শেয়ার থাকবে সেটা থাকে, কেউ যদি বের হয়ে যাইতে চায় সেই জিনিসগুলো থাকে। দেন আসছে হচ্ছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। আপনারা ব্যবসা শুরু করলেন, ব্যবসা শুরু করার পরে কিছুদিন পরে মনে হলো যে না, আসলে যে কাজ আসতেছে আমাদের দুইজনের একার পক্ষে সম্ভব না, আমাদের আরো এক্সট্রা মানুষ লাগে। আপনারা তখন মানুষ হায়ার করলেন। হায়ার করার সময় তার সাথে আপনার একটা এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট হবে। সেই কন্ট্রাক্টে কি থাকবে? নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকবে, যে এই যে তুমি আমার সাথে কাজ করতে গিয়ে তুমি তো আমার অনেক ধরনের ডেটা পাবা, তুমি আমার সেলস ডেটা পাবা, তুমি আমার অনেক ধরনের ব্যবসায়ের অনেক ধরনের প্রাইভেট ইনফরমেশন তোমার কাছে আসবে, তুমি কিন্তু এগুলা কারোর সাথে শেয়ার করতে পারবে না। হ্যাঁ, দেন হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ওনারশিপ। তাকে আমি বললাম যে তুমি তো আমার হয়ে কাজ করবা, এখন তোমার কাজই তো হচ্ছে আমার বিভিন্ন কাজ ঠিকঠাক মতন সমাধান করো। তো এটা করতে গিয়ে তুমি যদি কোনো কিছু আবিষ্কার করে ফেলো, এটা কিন্তু আমার আবিষ্কার, এটা কিন্তু তোমার আবিষ্কার না। কারণ তুমি আমার স্যালারিতে কাজ করতেছি, তুমি আমার অধীনে কাজ করতেছিলে, আমার কোম্পানির স্যালারিতে কাজ করতেছিলে। দেন আসতে হচ্ছে যে নন কম্পিট। নন কম্পিট মানে হচ্ছে যে তুমি তো আমার এখান থেকে খোঁজ খবর জিনিসপত্র জেনে তারপরে তুমি ব্যবসা শিখলা, এরপরে তুমি যদি আবার নিজের একটা ব্যবসা দিয়ে বসো। এই যে বাংলাদেশে যে কয়টা গার্মেন্টস আছে এখন, যে কয়টা গার্মেন্টস, সে কয়টা বাংলাদেশের একদম প্রথম গার্মেন্টস ছিল দেশ গার্মেন্টস। হ্যাঁ, দেশ গার্মেন্টস ছিল 1980 সালের দিকে, 80 না 81 সালের দিকে। এটা ছিল বাংলাদেশের প্রথম গার্মেন্টস। এই দেশ গার্মেন্টসেই বেসিক্যালি বাংলাদেশের লিজেন্ডারি যত গার্মেন্টস ওনার পরবর্তীতে আসছে তারা সবাই দেশ গার্মেন্টসের এমপ্লয়ি ছিল। এই যে আনিসুল হক, এই যে ঢাকার মেয়র এক সময় যিনি ছিলেন, হ্যাঁ, উনি কিন্তু টাকা বানাইছেন কিন্তু গার্মেন্টস করে। ওনার ওয়াইফ হচ্ছেন এখন রুবিনা হক, উনি হচ্ছেন কি বলে বাংলাদেশ গার্মেন্টস বিজিএমই এর উনি চিফ ছিলেন, বিজিএমই এর প্রেসিডেন্ট উনি ছিলেন। তো এই যে আনিসুল হক সাহেব কিন্তু সেই দেশ গার্মেন্টস এর একজন ম্যানেজার ছিলেন। হ্যাঁ, আমি যতটুকু জানি হচ্ছে এই যে সিটি মেয়র যিনি, ঢাকা উত্তরের সিটি মেয়র যিনি ছিলেন, এই যে টাকমাতা মোচালা, যে কি যেন নাম লাস্ট ছিলেন, তো উনিও কিন্তু এই ধরনের একটা কোম্পানির উনি এমপ্লয়ি ছিলেন। ওনারা ওইখানে কাজ করতে করতে ওনারা ব্যবসাটা শিখছেন, শিখে চাকরি ছেড়ে উনি নিজের ব্যবসা দিয়েছেন। তো বিভিন্ন এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে এটা থাকে যে তুমি আমার কাছ থেকে যে কাজ শিখছো, তুমি চাকরি ছেড়ে তুমি আগামী 3 বছর এইটা নিয়ে আর কোনো কাজ করতে পারবে না। সো এই জিনিসগুলো থাকে। দেন হচ্ছে ক্লায়েন্ট কন্ট্রাক্ট। এই যে আমি এইমাত্র বললাম যে ক্লায়েন্টের সাথে আমার এগ্রিমেন্ট থাকে, এটাকে বলে SLA, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। লায়াবিলিটি পেমেন্ট টার্মস, ইনভেস্টর এগ্রিমেন্ট। ইনভেস্টর যখন আমার এখানে টাকা ইনভেস্ট করতে চায়, তার সাথে আমার একটা এগ্রিমেন্ট হয়, তার শেয়ার হোল্ডিং স্ট্রাকচার কত হবে, তার সে যদি এক্সিট করতে চায় সে কত নেবে। হ্যাঁ, সো এই সব কিছু এই কন্ট্রাক্টস এন্ড এগ্রিমেন্টসের ভিতরে থাকে। সো এখন এগ্রিমেন্ট আর কন্ট্রাক্টের মধ্যে তফাৎ কি? এগ্রিমেন্ট হচ্ছে
ফর্মাল অথবা ইনফর্মাল আন্ডারস্ট্যান্ডিং, আর কন্ট্রাক্ট হচ্ছে লিগালি এনফোর্সেবল ডকুমেন্ট। সো এগ্রিমেন্ট আমরা মুখে মুখে করতে পারি যে ভাই তুমি এইটা করো না, আমি এইটা করবো, আচ্ছা ভাই ঠিক আছে, আপনি বলছেন যখন বড় ভাই আমি যাবো না, দিস ইজ ইনফর্মাল এগ্রিমেন্ট। বাট যখনই হয়ে যাবে যে আমি এই যে কথায় যে নন কম্পিট, হ্যাঁ, বা এনডিএ, তখনই কিন্তু এটা একটা কন্ট্রাক্ট। এটা যদি আমি ভঙ্গ করি, আমি কিন্তু আমার নামে কেস করার 100% রাইট ওই অপর পক্ষের আছে। সো এগ্রিমেন্ট কি, এটা মে অর মে নট কন্টেইন অল এলিমেন্টস, বাট কন্ট্রাক্টের ভিতরে মাস্ট ইনক্লুড অফার, অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন, ক্যাপাসিটি, অ্যাওয়ারনেস এন্ড লিগালিটি। Enforceability, agreement is not enforceable unless and until it's a formal agreement, but contract is a legally binding enforceable in court. So আপনি যদি এই কন্ট্রাক্ট করে সেই কন্ট্রাক্টটাকে না মানেন, আপনার নামে কেস করার অধিকার বা আপনার এটা ভঙ্গ করার কারণে আপনার শাস্তি হবে। কখন এটা ব্যবহার করা? এগ্রিমেন্ট হচ্ছে লো রিস্ক সিম্পল ম্যাটারে, whereas কন্ট্রাক্ট করা হয় হাই স্টেকস কমপ্লেক্স ট্রানজাকশন। সো এই জিনিসগুলা দেখতে হবে। দেখুন সফটওয়্যার যদি আমরা সফটওয়্যার নিয়ে আমরা যদি কাজ করতে চাই, সফটওয়্যার আসলে লাইসেন্সিং কিভাবে করতে হবে? সো সফটওয়্যার লাইসেন্সিং করার আচ্ছা, সো প্রপ্রাইটারি সফটওয়্যার লাইসেন্স আমি করতে পারি, ওপেন সোর্স লাইসেন্স, ফ্রিমিয়াম ভার্সেস সাবস্ক্রিপশন মডেল, ইম্প্যাক্ট অন স্কেলেবিলিটি এন্ড ইনভেস্টর ইন্টারেস্ট। হ্যাঁ, সো এই যে বিভিন্নভাবে আসলে সফটওয়্যার থেকে আমরা রেভিনিউ জেনারেট করতে পারি। তো এখানে বিভিন্ন জিনিসপত্র আছে যে আমি চাইলে একবারে আমি সফটওয়্যার সেল করে দিতে পারি, সেটা হচ্ছে প্রপ্রাইটারি সফটওয়্যার লাইসেন্স। ওপেন সোর্স আছে, যে বিভিন্ন যে চাই মানুষ ওপেন সোর্স লাইব্রেরি থেকে অনেক ধরনের কোড পাওয়া, যেগুলো ফ্রি। এইটাকে আপনি যখন এমনি নিয়ে কাজ করবেন কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যখন কাস্টমাইজ করতে যাবেন তখনই আপনি ওইসব যারা তৈরি করছে তাদের কাছ থেকে আপনার লাইসেন্স নিতে হবে, যেটার জন্য আপনাকে টাকা দিতে হবে। দেন হচ্ছে ফ্রিমিয়াম ভার্সেস সাবস্ক্রিপশন মডেল, যে আপনি বাই ডিফল্ট আপনি ফ্রি ইউজ করবেন, কিন্তু আপনি যখন একটা সার্টেন লেভেলের উপরে উঠে যাবেন বা আপনি সার্টেন কিছু ফিচার ফ্রি ইউজ করবেন, সেই ফিচারের বাইরে যদি আপনি ইউজ করতে চান আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে, আপনাকে টাকা দিতে হবে। তো এই যে এটা আপনি কীরকমভাবে লাইসেন্সিং করতেছেন, হ্যাঁ, সেটা আপনার স্কেলেবিলিটি এবং ইনভেস্টর ইন্টারেস্টেও আসলে একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট পড়ে, যে আপনি কিভাবে ব্যবসা করতেছেন, আপনি সবই ফ্রি দিয়ে দিচ্ছেন নাকি কি হচ্ছে, বা আপনি কিভাবে গ্রো করবেন, এই জিনিসগুলো বুঝতে আপনার ইনভেস্টরকে সাহায্য করে। সো দেন হচ্ছে ফাইনালি আমরা যেটা দেখতেছি যে ডেটা প্রোটেকশন অ্যান্ড প্রাইভেসি, ইম্পর্টেন্স ফর স্যাস, ফিনটেক, হেলথটেক। সো এই যে ডেটা প্রোটেকশন, ডেটা কিন্তু এখনকার দুনিয়ার সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে ডেটা। সো ডেটাটা কিভাবে প্রোটেক্ট হচ্ছে, আপনি সে কথার কথা আপনার হেলথটেক, আপনার কাছে হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের হেলথ ডেটা আছে, এটা কিন্তু বিভিন্ন কোম্পানির জন্য এটা কিন্তু গোল্ড মাইন। হ্যাঁ, আপনার ডেটা হ্যাক করে নিয়ে চলে গেল বা আপনি বিক্রি করে দিলেন এই ডেটা। এই যে আপনাদের কাছে প্রায় সময় যে বিভিন্ন এসএমএস আসে মানেই হচ্ছে কিন্তু আপনার এই নাম্বারটা কোনো না কোনো জায়গা থেকে, কোনো না কোনো সোর্স থেকে কেউ একজন আপনার এই নাম্বারটা বিক্রি করে দিছে, সেই বিক্রিটা সেই অন্য কারো হাতে গিয়ে পড়ছে, তারা আপনাকে ইচ্ছা মতন এসএমএস পাঠাচ্ছে। সো বাংলাদেশ লস প্লাস গ্লোবাল ইনফ্লুয়েন্স, দেন হচ্ছে ফেসবুক ক্যামব্রিজ অ্যানালিটিকা কেস। এটা স্পেশালি এই ক্যামব্রিজ অ্যানালিটিকা কেসটাকে কারো খেয়াল আছে? এই যে ডোনাল্ড ট্রাম্পের প্রথমবার যখন সে পাওয়ারে আসলো, তখন কিন্তু এই ক্যামব্রিজ অ্যানালিটিকা খুব সুন্দরভাবে মানুষজনের কাছ থেকে পার্সোনাল ডেটা গ্যাদার করে সেগুলোকে তারা তাদের ডোনাল্ড ট্রাম্পের মার্কেটিং ক্যাম্পেইন করার কাছে তারা ব্যবহার করছে। ইলেকশনে স্যার, ইলেকশনটাকে
প্রভাবিত করার কাজে তারা ব্যবহার করছে। এটা পরবর্তীতে যখন প্রকাশ পাইছে এটা কিন্তু বিশাল একটা হইচই হয়েছে। এখন কমন লিগাল মিস্টেক কি স্টার্টআপে, যে নট রেজিস্টারিং আইপি আর্লি, যে আপনি একটা সফটওয়্যার তৈরি করছেন বাট আপনি কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনি তৈরি করেন নাই, আপনি কিন্তু ইউ আর এট এ রিস্ক যে আপনি সাকসেসফুল করবেন, তারপরে আপনার নাম দিয়েই আরেকটা কোম্পানি তৈরি হয়ে যাবে যে কিনা আপনার প্রোডাক্ট বিক্রি করবে। সে প্র্যাকটিক্যালি আপনাকে নকল করে সে আপনার ব্র্যান্ডটাকে কাজে লাগায় সে ব্যবসা করবে। কোনো ফাউন্ডার্স এগ্রিমেন্ট নাই, পরবর্তীতে কনফ্লিক্ট হবে। যদি অন্য কোনো সফটওয়্যার থেকে আপনি কপি করে ফেলেন উইদাউট লাইসেন্স, আপনি কেস খাবেন। ট্যাক্স ভ্যাট কমপ্লায়েন্স নিয়ে যদি আপনি ইগনোরেন্ট থাকেন, আপনি পরবর্তীতে ঝামেলায় পড়বেন। আপনি যদি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আপনার ঠিক মতো না থাকে, আপনার এমপ্লয়িরা আপনাকে ল্যাং মেরে চলে যাবে, আপনার ডেটা নিয়ে চলে যাবে, আপনার সোর্স কোড কপি করে নিয়ে চলে যাবে। ইভেন এরকমও হয়েছে যে যাওয়ার সময় ফুল সোর্স কোড মুছে দিয়ে চলে গেছে, একটা কোম্পানিকে জাস্ট পথে বসায় দিয়ে চলে গেছে। এরকমও হয়েছে। সো কেস এক্সাম্পলটা কি? কেস এক্সাম্পল, বাংলাদেশি ফার্মস কোড কপিড বাই কম্পিটিটর অ্যাব্রড। বাংলাদেশে একটা ফার্ম তারা কষ্ট করে একটা সফটওয়্যার তৈরি করছে এবং বাইরে থেকে কেউ একজন এই সফটওয়্যারটা দেখে ওইটাকেই কপি করে ফেলছে। কপি করে তারা বাইরে থেকে তারা এটাকে মার্কেটিং করতেছে। তাদের কি করা উচিত ছিল? তাদের প্রথমেই কপিরাইট করে ফেলা উচিত ছিল। তাদের রিপোজিটরি, অর্থাৎ আপনারা ইউজুয়ালি আপনারা যখন কোডিং করেন আপনাদের কোডটাকে কোথায় রাখেন? GitHub রিপোজিটরিতে। এক্স্যাক্টলি, সো গিটহাবে রাখেন। আমাদের সফটওয়্যারের সোর্স কোডও গিটহাবেই রাখা আছে। সো এটাকে ঠিকমতো সিকিউর করা হইল কিনা, এই যে যাওয়ার সময় এটা কি আমার কোনো এমপ্লয়ি কি কপি করে বিক্রি করে দিছে? আমি কি যথাযথভাবে আমি কি ডেটাটাকে সিকিউর করছি? যদি সে করেও ফেলে, আমি যদি যথাযথ এনডিএ থাকে আমি কিন্তু তার নামে কেস করতে পারবো, আদারওয়াইজ আমি কিন্তু তার নামে কেসও করতে পারবো না। এবং ফাইনালি কেউ যখন এরকম করে ফেলছে, আমরা একটা যথাযথ উকিলের সাথে কথা বলে সেইটার একটা লিগাল একটা প্রসিডিং এ যাইতে হবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে জেনারেল স্টেপগুলো। আচ্ছা, এটাতে আর যাচ্ছি না, ড্রাফটের বেসিক এনডিএ ক্লজ। legal aspects in investor relations. Okay, investors check IP ownership, corporate structure, compliance history. So আপনি ধরেন একটা ব্যবসা শুরু করছেন, ব্যবসা করার একটা পর্যায়ে এসে আপনি চিন্তা করলেন যে আমার আসলে রাইট নাও আমার পকেটে যত টাকা আছে এটা দিয়ে এই প্রোডাক্টটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়া ডিফিকাল্ট। সো আমাকে এখন আপনি হিসাব করে দেখলেন যে আপনার 3 কোটি টাকা লাগবে। আপনি 3 কোটি টাকার জন্য বিভিন্ন মানুষজনের কাছে গেলেন, বিভিন্ন কোম্পানির কাছে গেলেন। তো ফাইনালি সে একজন রাজি হইলো যে হ্যাঁ, তোমার বিজনেসটা আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, আমি বিশ্বাস করি এখানে ইনভেস্ট করলে আমি এখানে লাভবান হব। এই ডিসকাশনের পরে তারপরে সে তার টিমকে বলবে, এইটাকে বলে ডিউ ডিলিজেন্স প্রসেস। সে তার টিমকে বলবে যে আচ্ছা ঠিক আছে, এই ছেলেটা বা মেয়েটা তো আমার কাছে আসলো, এসে তো অনেক সুন্দর সুন্দর কথা বললো, আমি তো খুবই ইন্টারেস্টেড হয়েছি, তোমরা একটু চেক করো তো সে যেই কথাগুলো বলে গেছে সেগুলা কি নাম্বার 1 সত্যি কিনা, সে যে ফ্রড না এটা ভালো করে বুঝতে হবে। এবং 2 নাম্বার হচ্ছে ওর কোম্পানির অবস্থাটা কি। ও খালি চোখে অনেক কিছুই ভালো ভালো দেখা দিয়ে গেল, কিন্তু যদি দেখা যায় যে এটা যথাযথভাবে রেকর্ড করা না, যথাযথভাবে লিগালি স্ট্রাকচার করা না, তাহলে আমি ওটাতে যাব না। তো সে কি করে, সে এসেই চেক করে যে আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টির ওনারশিপ আছে কিনা, যে তার মানে আপনার যেই প্রোডাক্টে সে ইনভেস্ট করতেছে সেই প্রোডাক্টটা কি সিকিউরড কিনা, চাইলেই কি আরেকজন এটাকে কপি করে নিয়ে চলে যেতে পারবে কিনা। দেন হচ্ছে এটা আপনার কর্পোরেট স্ট্রাকচার আছে কিনা, আপনি ডিসিশন মেকিং, আপনি কি একটা সার্টেন স্ট্রাকচার করে কোম্পানি তৈরি করছেন, নাকি আপনি সর্বেসর্বা। সো আপনি যদি সর্বেসর্বা হন তাহলে কিন্তু ইটস এ ডেঞ্জার সাইন।
আপনি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যান, আপনি যদি হঠাৎ করে মারা যান, আপনার কোম্পানি কিন্তু অস্তিত্ব আর থাকবে না। বাট আপনি যদি একটা স্ট্রাকচার তৈরি করেন, একটা ডিসিশন মেকিং একটা একটা ট্রি তৈরি করেন, যে ঠিক আছে এটার সার্টেন লেয়ার অফ মানুষ সার্টেন ডিসিশন দিচ্ছে, এটা বোর্ড অফ ডিরেক্টরস আছে, সো আপনি যদি মারাও যান কালকে, এই কোম্পানিটা পথে বসে যাবে না। তো এটাও কিন্তু তারা দেখে যে কর্পোরেট স্ট্রাকচার আছে কিনা, এবং কমপ্লায়েন্স হিস্ট্রি, যে আপনি ঠিকমতো অডিট করছেন কিনা, আপনি ট্যাক্স ঠিকমতো দিচ্ছেন কিনা, আপনার আপনার আরজিএসসি রেজিস্ট্রেশন ঠিকঠাক মতন আছে কিনা, ট্যাক্স ভ্যাট এই জিনিসগুলো সবকিছু ঠিকঠাক মতন আছে কিনা, আপনার সার্টিফিকেটগুলো ঠিকঠাক মতন আছে কিনা, এই সব কিছু সে দেখবে। দেন হচ্ছে লিগাল রেডিনেস ইনক্রিজেস ভ্যালুয়েশন এন্ড ট্রাস্ট। সো এইটা সোজা কথা, আপনি যখন এই যে মুখে বললেন যে আমি এই আমি সেই, তুমি আমার কাছে ইনভেস্ট করো, তোমাকে আমি অনেক ভালো একটা ব্যবসা তোমাকে এনে দিব, এই কথাটা বলার পরে বেসিক্যালি মানুষ নেক্সট যেটা দেখে সেটা হচ্ছে দেখা হচ্ছে আপনার লিগাল রেডিনেস আছে কিনা। আপনার যদি দেখা যায় যে আপনার লিগাল রেডিনেস ঠিকঠাক মতন নাই, সে তখন কিন্তু আপনার ভ্যালুয়েশন কিন্তু আবার সে রিনেগোশিয়েট করতে বলবে যে ভাই তুমি তো অনেক কথা বলছো, বাট তোমার তো কোম্পানির স্ট্রাকচারই ঠিক নাই, এগুলো ঠিক করতে হবে আগে, আমি এসে এগুলা ঠিকঠাক করবো, অসুবিধা নেই, বাট আমি তোমার ইভ্যালুয়েশনে দিব না। আর তুমি আমার কাছে বলছিলা যে তুমি তোমার 3 কোটি টাকা লাগবে, তুমি আমাকে 20% ইকুইটি দিবে, তোমার এই অবস্থা, আমি 20% ইকুইটি না, আমি তোমার 50% ইকুইটি চাই বা 30% ইকুইটি চাই। সো আপনি কিন্তু যেহেতু আপনি আপনার লিগাল ডকুমেন্টগুলো ক্লিয়ার না, আপনি ঠিকমতো কমপ্লায়েন্ট না, মানে এটা যদি আপনার কপাল ভালো হয় তাহলে 30%, আদারওয়াইজ সে বলবে যে ভাই তোমার এটা স্ট্রাকচার ঠিক নাই, আমি তোমার এখানে ইনভেস্ট করবো না। সো এই যে আপনার এই জিনিসগুলো যদি ঠিকঠাক মতো না থাকে, আপনার কিন্তু অনেক সুযোগ কিন্তু হারায় ফেলবেন, এবং এইটার ধরনটাই এরকম যে আপনি চাইলেই এগুলাকে ওভারনাইট ঠিক করে ফেলতে পারবেন না, এবং আপনি চাইলেই এইটাকে সস্তায় ঠিক করে ফেলতে পারবেন না। এগুলো আসলে অনেক এক্সপেন্সিভ একটা জিনিস হয়ে যায়। যত আপনি দেরিতে এটাকে হ্যান্ডেল করতে কাজে নামবেন, তত বেশি আপনার এক্সপেন্ডিচার হবে, তত বেশি আপনি খরচের ভিতরে ঢুকবেন, এবং সিচুয়েশনটা এরকম হবে যে আসলে একটা পর্যায়ে আসবে যে আসলে এইটা ঠিকঠাক করে আপনার কাছে আপনি আসলে আর ব্যবসা করে যাওয়াটা আপনার কাছে ফিজিবল না। তো অনেক সময় যেটা হয় যে এই ধরনের ঝামেলা পড়লে জাস্ট কোম্পানি বন্ধ করে দেয় মানুষ, কোম্পানি বন্ধ করে নতুন কোম্পানি খোলে, যে ভাই এটা তো এটার মতন করে আছে, এটা আমি আস্তে আস্তে ঠিক করি, বাট আমার তো ব্যবসা চালাইতে হবে, আমাকে নতুন কোম্পানি দিয়ে আমি ব্যবসা শুরু করি। সো তাইলে আমরা সোফার কি কি দেখলাম, আমরা লিগাল স্ট্রাকচার ইম্প্যাক্টস ট্যাক্সেস, লায়াবিলিটি এন্ড ফান্ডিং, intellectual property is equals to protecting your innovation, brand and growth, contracts কি করে, contracts safeguard founder, employee, client and investor relations, এবং শর্টকাট, অ্যাভয়েড শর্টকাট, লিগাল মিস্টেকস আর কস্টলি লেটার। আমি এত সময় ধরে যেটা বললাম যে যত দেরিতে আমি ঠিক করতে যাব ততই আমার কস্ট বাড়তে থাকবে, এবং সিগনিফিকেন্টলি কস্ট বাড়তে থাকবে। হ্যাঁ, সো জিনিসগুলো আমাদের আগে থেকেই ঠিক করে রাখতে হবে। সো মোটামুটি এতটুকুই আজকের ক্লাস। কোনো প্রশ্ন যদি থাকে আপনি করতে পারেন।